আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান সাকিব চলে আসলাম আবারও তোমাদের মাঝে। তো ছোট্ট বন্ধুরা, আমরা গত ক্লাসে কিন্তু অধ্যায় 5 খাদ্য পুষ্টি এবং পরিপাক এই অধ্যায়ের কিন্তু মূলত ক্লাস করেছিলাম। সো লেকচার 1-2 হয়ে গেছে, আজ কিন্তু লেকচার 3। ঠিক আছে, লেকচার 3 পড়ার আগে কিছু কথা বলে নিই। আজকে আমরা যখন ভিডিও রেকর্ড ক্লাসটা করছি তখন কিন্তু আমাদের এখানে নববর্ষ উদযাপিত হচ্ছে। তো শুভ নববর্ষ সবাইকে, 1432। সবার দিনটা ভালো কাটবে আশা করি। আর আমরা তোমাদের মাঝেও কিন্তু আছি ছুটি দিনগুলোতে। সবসময় কিন্তু স্কুল ম্যাথমেটিক্স চেষ্টা করে তোমাদেরকে সবচেয়ে ভালোটা উপহার দিতে। তো কিছু দেরি না করে অবশ্যই তোমরা স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে ফলো দিয়ে রাখো। তোমরা সবসময় আমাদের ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে কিন্তু বেল বাটনটি বাজিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু পড়ার দিকে যদি ফোকাস করি, দেখো আমরা এখানে মূলত এই যে দেখো লেকচার 3 নিয়ে কিন্তু আলোচনা করছি। আচ্ছা, কিন্তু সেই অধ্যায়ে 5-এর লেকচার 3 নিয়ে পড়াশোনা, ঠিক আছে? এবার লেকচার 3 নিয়ে যখন পড়াশোনা আমরা করতেছি ভাইয়া, লেকচার 3-এ কি নিয়ে আলোচনা করা আছে ভাইয়া? লেকচার 3-এ মূলত আলোচনা করা আছে আমাদের, দেখো একটু খেয়াল করো, পুষ্টির অভাবজনিত রোগ নিয়ে। আমি আগে এখানে গয়টা লিখে রাখছি, ওইটার দেখার দিকে তাকাও লাগবে না। পুষ্টির অভাবজনিত রোগের দিকে আমাদের নজর রাখতে হবে। দেখো, পুষ্টির অভাবজনিত রোগ, তার আগে একটু মনে করি তো আমরা পুষ্টি কি কি ছিল। পুষ্টি উপাদান কি কি ছিল? পুষ্টি উপাদান ছিল শর্করা, আমিষ, স্নেহ, তারপরে কি ছিল? ভিটামিন, খনিজ লবণ, পানি, আরেকটা এক্সট্রা ছিল যেটাকে বলা হয় রাফেজ, ঠিক আছে, বা খাদ্য আঁশ। তো তোমরা যদি এই পুষ্টি উপাদান সম্পর্কে না জেনে এই ক্লাসটা করতে আসো তাহলে প্লিজ লেকচার 2টা মানে গত ক্লাসটা দেখে আসো, তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তো ওগুলো যদি জেনে থাকো, আমরা সেই পুষ্টি উপাদানের অভাবজনিত রোগ নিয়ে আজকে পড়বো। অভাবজনিত রোগ মানে ধরো পুষ্টি উপাদানটা নেই, কি হতে পারে আমাদের, ঠিক আছে? তো তোমাদের মানে যতগুলো ভিডিও আছে 1-2 লেকচারের আপলোড হচ্ছে আমাদের ইউটিউবে, তো আমরা কিন্তু দেখতেই পারি প্রতিনিয়ত তোমরা কি কমেন্ট করছো। তোমরা প্রতিনিয়ত যেটা বুঝবে না বা যেটা নিয়ে জানতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আছে সেখানে কিন্তু অবশ্যই তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকি, অপেক্ষায় থাকি যে তোমরা কোন জিনিসটা বুঝতে পেরেছো, ভালো ফিডব্যাক দিচ্ছ, আর কোনটা বুঝতে পারছো না। তো যাই হোক, দেখো যে পুষ্টির অভাবজনিত রোগের মধ্যে প্রথম যে রোগটা আছে, বইয়ের পৃষ্ঠাটা উল্টালেই দেখতে পারবে 1 নম্বর রোগের নাম দেওয়া আছে গয়টার। এখন গয়টার কি? গয়টার নিয়ে আমরা একটা কথা বলবো, ঠিক আছে? আজকে একটু গয়টার নিয়ে কথা বলবো। ওকে ফাইন। গয়টারের ইংরেজি নামটা, গয়টারের ইংরেজি নামটা দেখো, যদি আমরা স্পেল করি, দেখো GOITRE, গয়টার, ঠিক আছে? গয়টার, গয়টার। শোনো, মেডিকেল যারা ইনশাল্লাহ মেডিকেলে বা ডাক্তার হতে চাও তারা কিন্তু এই রোগটা সম্পর্কে প্রথম বর্ষতে অনেক কিছু জেনে যাবা, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা এসএসসিতে একটু ছোট্ট ধারণা নিই। সেটা হলো, একটু খেয়াল করো, দেখো ধরো এরকম করে আমি ওরকম করে সিরিয়াসলি লাগতেছি না, তোমরা সিরিয়াসলি নিও না। ধরো এরকম করে আমি বাংলাদেশের ম্যাপটা আঁকছি কোনো রকম, হ্যাঁ, বাংলাদেশের ম্যাপটা আঁকছি। ধরো এটা বাংলাদেশের ম্যাপের দক্ষিণ এরিয়া, বলো এটা কি? বাংলাদেশের ম্যাপের দক্ষিণ এরিয়া। আমি কিন্তু কোনো মতে ম্যাপ আঁকছি, এটা নিয়ে পরে আবার কোনো ঝামেলা করো না। এটা দেখো বাংলাদেশের ম্যাপের দক্ষিণ অঞ্চল। এই দক্ষিণাঞ্চল কি বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড না বলো? এই বঙ্গোপসাগর কিন্তু মূলত লবণাক্ত পানি নিয়ে গঠিত। মানে এই বঙ্গোপসাগরের সমুদ্রের পানিগুলো, এই লবণাক্ত পানিগুলো যখন তীরে আছড়ে পড়ে তখন কি মাটিগুলো কি লবণসিক্ত হয়ে যায়, তাই না? লবণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়। তো এই এলাকার মাটিগুলো না একটু বেশি লবণ আছে, পানিগুলোতেও লবণ পাওয়া যায় ভালোই। তো এই জায়গায় যেই মানুষগুলো বসবাস করে তারা মূলত লবণের অভাব পায় না। আবারও বলতেছি, এই দক্ষিণাঞ্চলের মানুষরা লবণের অভাব পায় না। যতই দক্ষিণ থেকে বাংলাদেশের উত্তরের দিকে যাবে, যেমন ধরো এখানে উত্তর দিকে যায় দিনাজপুর, হ্যাঁ, ঠাকুরগাঁও, এইসব জায়গায় যাবে, তত এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব বেশি, এই জায়গায় লবণ তেমন যায় না, খাদ্য লবণ এই জায়গায় তেমন যায় না। কেন এই কথাটা আগে বললাম একটু খেয়াল করো। ধরো এটা আমাদের গলা, এই যে নেক, এটা কি আমাদের গলা, এই যে এই জিনিসটা আমি এখানে আঁকছি, ঠিক আছে? এই গলার এই জায়গায় প্রজাপতির মতো একদম, একটু পজ করি, হ্যাঁ, একটু দেখো, এই জায়গায় প্রজাপতির মতো একটা গ্রন্থি আছে। গ্রন্থি কি সেটা পরে জানবা তোমরা, এখন জানার দরকার নেই। প্রজাপতির মতো গ্রন্থি আছে, যে গ্রন্থির কাজ হলো সিক্রেশন করা, হরমোন সিক্রেশন করা।
দেখো এই জায়গায় তুমি বলতেছো ভাইয়া আমি এখানে গলায় চাপ দিছি, গলায় চাপ দিলে তো ভাই আমি এখানে স্বরযন্ত্র পাচ্ছি। হ্যাঁ স্বরযন্ত্র, কিন্তু স্বরযন্ত্রের আগে এই জায়গায় একটা গ্রন্থি আছে স্বরযন্ত্রের উপরে লাগানো, সেটাই হলো থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়, এই থাইরয়েড গ্রন্থিতে রোগ দেখা যায়। ঠিক আছে, আবারও বলতেছি এই থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, থাইরয়েড গ্রন্থিতে রোগ দেখা যায়। ঠিক আছে, রোগ দেখা যায়। আচ্ছা ধরো গলা ফুলে গেছে, আমি বলতেছি আমার গলা ফুলে গেছে, এই যে এরকম ফুলে গেছে, এটাকে অ্যাকচুয়ালি কি বলতাছি, আমি এটাকে বলতেছি গলগণ্ড। গলগণ্ড রোগ কি কি কারণে হইতে পারে? বিভিন্ন কারণে গলগণ্ড হইতে পারে, বিভিন্ন। হ্যাঁ আবারও বলতেছি গলগণ্ড কি কি কারণে হতে পারে? বিভিন্ন কারণে। কিন্তু গলগণ্ড যখন থাইরয়েডের আন্ডার হয়, মানে গলগণ্ডের রোগটা যখন থাইরয়েডের কারণে হয়, তখন সেই টাইপটাকে গয়টার বলতেছি। আবারও শোনো সবাই, এই গলা ফুলে গেছে, একদম ফুলে গেছে, কিসের অভাবে? ধরো লবণ হবে, যেটাই হোক, যে কোনো কারণে ফুলে গেছে, এটাকে আমি গলগণ্ড বলতেছি, গলার প্রবলেম। ঠিক আছে, গলগণ্ড। বাট এই গলগণ্ডটা যদি থাইরয়েড গ্রন্থি, যেটা তো থাইরয়েড গ্রন্থি, এইটার ফুলে যাওয়ার কারণে বা এটার কোনো রোগ প্রকাশের কারণে হয়ে থাকে, তখন তাকে কি বলা হয়? গয়টার। তাহলে আমি কি বলতে পারি, মানে সব গয়টারই, এই যে এটা গয়টার রোগ না, সব গয়টারই গলগণ্ড, বাট সব গলগণ্ড কিন্তু গয়টার না। ঠিক আছে, এই জিনিসটা তোমার খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, আমি লাইনটা খুব সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করি তোমাদের জন্য, তোমাদেরই ভালো হবে আই থিঙ্ক। ঠিক আছে, তোমাদেরই ভালো হবে, একটু লাইনটা সবাই লিখে রাখো। দেখো সব গয়টারই, সব গয়টারই গলগণ্ড, গলগণ্ড। হ্যাঁ, কিন্তু সব গলগণ্ডই গয়টার নয়, গয়টার নয়। এই কোশ্চেনটা দিয়ে, মানে এটা একটা কোশ্চেন, এই লাইনটা দিয়ে একটা খ নাম্বার বলে দিল, তখন তুমি কি করবে? তখন তোমাকে এটা অ্যান্সার করতে হবে। আমি আবারও বলছি তোমাদের বোঝার জন্য, তোমার ঠান্ডা মাথায় বুঝছো, এই যে গলাটা ফুলে গেছে যে কোনো কারণে, তখন আমি এটাকে গলগণ্ড বলতেছি, গলগণ্ড। ক্লিয়ার? কিন্তু এই গলাটা যদি থাইরয়েড গ্রন্থির কারণে ফুলে যায়, যে থাইরয়েড গ্রন্থি আছে এটা ফুলে গেছে, এটার কারণে গলাটা ফুলে গেছে, তখন তাকে আমি গয়টার বলতেছি। তার মানে কি, এই যে থাইরয়েড গ্রন্থি ফুলে গেছে, এটা কি গয়টার, এই গয়টারটা গলগণ্ড। কিন্তু এই যে গলগণ্ড রোগ হলো, গলগণ্ড কিন্তু গয়টার না। গলগণ্ড কি অনেক রকম কারণেই হতে পারে, এটার ব্যাখ্যাটা দিয়ে দিলেই হলো। আর আমি যদি একটু তোমাকে হিন্টস দিতে চাই বা একটু বলতে চাই যে এখান থেকে এমসিকিউ কি আসবে, তখন তুমি ধরে নিবা এটা জানতে চাবে 2-3টা জিনিস। সেটা হলো কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে, মানে লবণের মধ্যে যে আয়োডিন থাকে এটার অভাবে। তারপর কোথায় হয় বলবা? উত্তরাঞ্চলে বেশি হয়, দক্ষিণাঞ্চলে হয় না, কারণ দক্ষিণাঞ্চল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল কিসের সাথে? সমুদ্রের সাথে কানেক্টেড, তাই না? তারপরে কি বলবা যে এটা হলে কি হয়? গলা ফুলে যায়। ঠিক আছে, মূলত গয়টার হলে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়, যার কারণে গলাটা ফোলা দেখায়। ঘটনা আমরা বুঝতে পারছি, এইটাই হলো গয়টার। আর এই গয়টারটা দেখো আয়োডিনের অভাবে হচ্ছে, তো এটা কি মানে একটা পুষ্টি উপাদানের মধ্যে পড়লো না? এই জিনিসগুলোই কিন্তু আমাদের পড়া। ঠিক আছে, আয়োডিন কিন্তু আমরা পেয়ে থাকি লবণের মাধ্যমে, এটা কি খাদ্য উপাদানের মধ্যেই কিন্তু কাইন্ড অফ পড়লো, সল্টস, তাই না, খনিজ লবণ। তো এটাই ছিল আমাদের একটা রোগ। তারপরে আমরা পড়তে যাচ্ছি যেটা, তা হলো রাতকানা। দেখো রাতকানা সম্পর্কে যদি কিছু বলতে চাই, তাহলে আমরা যেটা বলবো, দেখো এটা 2 নাম্বার, একটু ডিনোট করে রাখি আমরা, এটা 2 নাম্বার রোগ। তোমার বইতে দেখো এটা 2 নাম্বার রাতকানা দেওয়া আছে। এখন দেখো রাতকানা মূলত রাতের অন্ধকারে দেখতে পায় না এমন ব্যক্তি, মানে এমন বাচ্চা বা এমন ব্যক্তি হলো রাতকানা। মানে রাতে অন্ধকার হয়ে গেলে সে পারফেক্টলি দেখতে পায় না, তার ভিশনটা একটু কমে যায়, এটাই রাতকানা। তোমাদের সাধারণ জ্ঞান এটুকু আছে আমি জানি, কিন্তু আমাদের জানতে হবে কি খেলে রাতকানা থেকে মুক্তি পাওয়া যাবে বা কি করা উচিত। ঠিক আছে, বা কাদের হয়, কেন হয়, এগুলো আমরা একটু এখন জানবো। রোগটি মূলত হয় ভিটামিন এ এর অভাবে, ভিটামিন এ এর অভাবে। একটু যদি খেয়াল করো, এখানে আমি যা লিখবো তা একটু দেখবা। দেখো ধরো ভিটামিন এ তোমার দেহে কমে গেছে, আবার বলতেছি ভিটামিন এ তোমার দেহে কমে গেছে, সেক্ষেত্রে তোমার এখানে যে রোগটা দেখা দিতে পারে তা হলো জেরোফথ্যালমিয়া। সবাই একটু নামটা মুখস্থ করে ফেলো, জেরোফথ্যালমিয়া। ঠিক আছে, জেরোফথ্যালমিয়া, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, জেরোফথ্যালমিয়া এই জিনিসটা যে বলছি আমি, এটা বাংলা লিখলে যে এরকম আসে,
জেরপ্থ্যালমিয়া এরকম কিছু আসে, ঠিক আছে, এরকমই বানানটা জেরপ্থ্যালমিয়া। এবার দেখো কথা শোনো, এই জেরপ্থ্যালমিয়া রোগটা হয় কার কারণে? ভিটামিন এ যদি তোমার দেহে কমে যায়। মূলত এটা বেশি হয় শিশুদের ক্ষেত্রে, 5 থেকে 10 বছর বয়সে যে শিশু আছে এদের দেহে বেশি হয়, বড়দের একটু কম হয়, ঠিক আছে। এবার খেয়াল করো, এই জেরপ্থ্যালমিয়ার না লেভেল আছে মিনিমাম ধরো 7 থেকে 8, তারপর এরকম মানে 7-8টা লেভেল আছে, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এরকম লেভেল আছে। তো ধরো লেভেল 1-এ আছি আমি, আমার ভিটামিন এ একটু কমে গেছে, আমি জেরপ্থ্যালমিয়া লেভেল 1-এ আছি, আমার খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে। বাট যদি এটা আরো যত উপরের দিকে উঠতে থাকবে তখন আমাদের দেখো ঘটনাটা কি হয়, আমাদের চোখ আছে, ঠিক আছে, চোখ আছে, চোখের এই জায়গাটা পুরো ঘোলাটে হয়ে যেতে থাকে, কি হতে থাকে? ঘোলাটে হতে থাকে। আবারও বলছি, এই কর্নিয়ার এরিয়াটা ঘোলাটে হয়ে যেতে থাকে। তো ধরো জেরপ্থ্যালমিয়ার লেভেল কত? 7 থেকে 8। ধরো জেরপ্থ্যালমিয়ার লেভেল চলে গেছে 6, এরকম চলে গেছে, বা 5 চলে গেছে, মনে রাখবা তখন সে ডেঞ্জার লেভেলে চলে গেছে, তখন সে ঘোলা দেখতেই থাকবে, সে আর রাতের বেলা এরকম করে খুঁজেও পাবে না কাউকে। দিনের বেলা হয়তো সূর্য আলোতে দেখতে পারবে, কারণ দিনের বেলায় যে চোখের মধ্যে রড সেল গুলো আছে, এখানে একটু ওয়ার্ডটাই লিখে রাখি, রড সেল, ঠিক আছে, রড, চোখের মধ্যে যে রড সেল গুলো আছে সেই রড সেল গুলা কি সংবেদী আলোর ক্রিয়াতে দিনের বেলা দেখতে পারবে, বাট রাতের বেলা এই রড সেল আর কাজই করবে না, তখন সে ঘোলা দেখতে থাকবে। যদি এই লেভেল 5-6 এরকম চলে আসে তখন কিন্তু সে লিটারেলি অস্ত্রোপচার ছাড়া কোনো কাজ থাকবে না, ঠিক আছে। বাট ধরো লেভেল 1 2 3 তে আছে, তো তখন সে যদি ভিটামিন এ ভালো মতো ইনটেক করে, তখন কিন্তু তার রাতকানাটা আর হয় না। একটু ভিটামিন এটা কোথা থেকে আসে সেটা যদি আমরা একটু জানতে চাই, মনে রাখবা কয়েকটা জিনিস, ঠিক আছে, কয়েকটা জিনিস ভিটামিন এর ব্যাপারে জানতে চাবা, সেটা হলো এই যে দেখো আমি এখানে লিখে দিচ্ছি, ভিটামিন এ পাওয়া যায় মূলত দেখো শাকসবজি, সবুজ শাকসবজি, এটা মাস্ট মাথায় রাখবা, সবুজ শাকসবজি, ঠিক আছে, সবুজ শাকসবজি এটা সবার আগে মাথায় রাখবা। তারপর যদি কিছু লিখতে চাও তুমি সেখানে লিখতে পারো যকৃৎ, মাছের যকৃৎ তেল, ঠিক আছে, মাছের ফিশ লিভার ওয়েল বলা হয় এটাকে, মাছের যকৃতের তেল, ঠিক আছে, যকৃতের তেল, ঠিক আছে, তেল। তারপর ফলমূল, তারপর মলা ঢালা মাছ, এগুলো বলা আছে, এগুলো একটু দেখে নিবা উদাহরণগুলো। কিন্তু এই দুটা তোমাকে মাস্ট বলতে হবে, সবুজ শাকসবজি, মাছের যকৃতের তেল। এখন তুমি তো ভাইয়া বলো, ভাইয়া আমি ছোটবেলা থেকে পড়ে আসছি লাল শাক খেলে ঠিক হয়, ভাইয়া লাল শাক তো লাল হয় বড় হয়ে গেলে, তাই না? তার আগে তো মোটামুটি একটু সবুজ সবুজ ভাবই থাকে। সো এইটা কিন্তু সবুজ শাকসবজি আন্ডারে তারা উদাহরণটা বলতে চাইছে। তুমি যদি আলাদা করে সবুজ শাকসবজি দাও, লাল শাক দাও, কোনো ভুল নাই, ঠিক আছে, কিন্তু এই দুটা তোমাকে বলতেই হবে, মাছের যকৃতের তেল, সবুজ শাকসবজি, এগুলো খেলে ভিটামিন এ আমার দেহে আবার চলে আসে সুন্দর মতো, তখন আর এই জেরপ্থ্যালমিয়ার লেভেল বা স্টেজ গুলো থাকে না, পরবর্তীতে সেই শিশু বাচ্চাটা আবারও ভালো মতো দেখতে পায়। এটাই হলো রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। আবারও বলছি, নাইট ব্লাইন্ডনেস, এটাকে কি বলা হয়? নাইট ব্লাইন্ডনেস। এটা কিন্তু খুবই বাজে একটা রোগ, ঠিক আছে, মানে চোখে দেখতে না পাওয়াটা যে কত কষ্টের বিষয় এটা যারা দেখতে পায় না তারাই জানে। তো আমাদের পুষ্টি অভাবজনিত রোগের মধ্যে ভিটামিনের একটা রোগ, মানে ভিটামিন অভাবে যেটা হয় সেটাও কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। কোন ভিটামিন? ভিটামিন এ, ঠিক আছে। তাহলে আমি বলি, এখন পর্যন্ত আমরা যেটা বললাম সেটা হলো একটা গয়টার, এটা তোমার এর নাম কি? রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। এখন আমরা যেটা পড়বো সেটা হলো রিকেটস, ঠিক আছে। রিকেটস এর দিকে যখন নজর দিব তখন একটু দেখো, ওকে। তারপর রিকেটস এর দিকে যদি তাকাই আমরা, দেখো রিকেটস এর এখানে এটা 3 নাম্বার রোগ। রিকেটস মূলত আমরা প্রথমেই লিখে রাখবো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে হয়, ঠিক আছে। ভিটামিন ডি কমে গেলে তখন এই রোগটা দেখা যায়, রিকেটস। এখন এই রিকেটসটা মানে আগে ধারণা করা হয়তো ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে মনে হয়, বাট না, পরবর্তীতে গবেষণা দেখা গেছে এটা ভিটামিন ডি এর অভাবে হয়। এখন ভিটামিন ডি কোথায় কোথায় পাওয়া যায় তা আমরা একটু আগে দেখে রাখি, ঠিক আছে। যেমন আমি যদি বলি ভিটামিন ডি পাওয়া যায় কোথায়, আমি তোমাকে বলতে পারি মাখন, ঠিক আছে, মাখন তেল বলতে পারি। তারপর আমি বলতে পারি তোমাকে বলতে পারি ওটাকে কি বলে, মাখন তেল। তারপর তোমাকে বলতে পারি হাঙর মাছের তেল, ঠিক আছে। তারপর আমি এটাও বলতে পারি কড লিভার তেল, ঠিক আছে, কড লিভার।
একদম সহজ কিন্তু উদাহরণগুলা, ঠিক আছে, মাখন তেল, হাঙ্গর মাছের তেল, কড লিভার তেল, ঠিক আছে, এগুলোতে মূলত ভিটামিন ডি আমরা পেয়ে থাকি। এখন দেখো ভিটামিন ডি কিন্তু সূর্যের আলোর মাধ্যমে পাওয়া যায়। এখন এই মেকানিজমটা একটু দেখাই, দেখো এদিকে তাকাও, ধরো সূর্যের আলো, হ্যাঁ, সূর্যের আলো পড়তেছে পৃথিবীতে, যখন সূর্যের আলো পড়তেছে এদিকে আমার দেহে, ধরো এটা আমি হাত আঁকছি, এই যে হাতের মধ্যে এই যে চামড়া না, হাতের চামড়া, এই হাতের চামড়ার উপর যখন সূর্য আলোটা পড়বে তখন এই সূর্য আলোটা আমাদের একটা মেকানিজম আছে, ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল, এটা ক্যালসিট্রালে কনভার্ট হয়, এরকম অনেক মানে একটা মেকানিজম আছে। মেকানিজমটা তোমাদের জানতে হবে না, জাস্ট একটা জিনিসই বলবো, সূর্যের যে অতি বেগুনি রশ্মিটা আছে বা সূর্যের যে রশ্মিটা, এই রশ্মিটা ডিরেক্ট আমার হাতের উপর ধর পড়তেছে, এভাবে করে পড়তেছে। তো পড়ার পর এটা ডিরেক্টলি আমার দেহের, এই যে দেখো এই যে হাতের নিচে ধরো একটা লেয়ার আছে, হাতের চামড়ার নিচে একটা লেয়ার, ওই লেয়ারের ভিতরে কিছু জৈব পদার্থ জমেছিল, ওগুলো ডিরেক্টলি সূর্যের আলো শোষণে এসে কি হয়েছে, ভিটামিন ডি হয়েছে। আমি আবার বলছি, আমার যে হাতের স্কিনের নিচের লেয়ারটায়, ঠিক আছে, কি ছিল, একটা জৈব পদার্থ ছিল, এটা তোমাদের এখন জানা লাগবে না, ইন্টারনেটে উঠে জানতে পারবা। এই জৈব পদার্থটা ডিরেক্টলি সূর্যের তাপ পড়লে কিসে কনভার্ট হয়ে যায়, ভিটামিন ডি তে কনভার্ট হয়ে যায়। তাহলে কি ভিটামিন ডি আমাদের দেহ তৈরি করতে পারে কিভাবে, সূর্যের আলোর মাধ্যমে, বাইরে থেকে দিতে হয় না, এরকম একটা কথা আছে। এখন দেখো কাদের ক্ষেত্রে এটা মূলত বাচ্চাদের ক্ষেত্রে। যখন নবজাতক একটা শিশু হয়, দেখবা দাদিরা নানিরা সকালবেলা রোদের মধ্যে নিয়ে বসায় রাখে বাচ্চাদের। কেন? কারণ এই বাচ্চাটার মানে স্কিনে অনেক বেশি ওই জৈব পদার্থটা আছে, তো যখনই সূর্যের আলো পড়ে তখন সেটা কি করে, ডিরেক্টলি ভিটামিন ডি তে কনভার্ট হয়ে যায়। এবার দেখো মজার জিনিস, এটা নিয়মটা কি, নিয়মটা হলো বাচ্চার এই যে চোখটা ঢাকবা মানে কাপড় দিয়ে, আর জননাঙ্গটা ঢাকবা কাপড় দিয়ে, ঢেকে তারপর রোদের মধ্যে দিয়ে রাখবা কিছুক্ষণ দিয়ে রাখবা বলতে ধরে রাখবা, গোলে করে রাখবা, তারপর দেখবা কিছুক্ষণ পর ওটা অটোমেটিক্যালি ওর দেহের ভিতরে ভিটামিন ডি তৈরি হতে থাকবে। ঠিক আছে, এটা একটা ন্যাচারাল একটা প্রসেস। এই প্রসেসটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই ফলো করা হয়। দেখবা তোমাদের বাসায় যাদের বাচ্চা টাচ্চা আছে বা হয়েছে আগে, দেখো একটু খেয়াল করো, ভিটামিন ডি এর উৎস তাহলে আমি কি পড়লাম, মাখন তেল, হাঙ্গর মাছের তেল, কড লিভার অয়েল বা তেল, এই সূর্যালোর মাধ্যমে কিন্তু ন্যাচারালি তৈরি হলো। ঠিক আছে, এবার দেখো ভিটামিন ডি এর অভাবে কি হচ্ছে। আমি বললাম ভিটামিন ডি এর অভাবে ভাইয়া রিকেট স্ট্রোক হচ্ছে। রিকেট স্ট্রোক জিনিসটা কি মনে রাখবা, রিকেট স্ট্রোক হলো হাড় দুর্বল হয়ে যাওয়া। বাচ্চাদের যে হাড়গুলো আছে পায়ের বা হাতের, এগুলো দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, পরে ভাঙে তো না, ডিরেক্টলি হাতটা বাঁকা হয়ে যায়, হাতটা এরকম বাঁকা হয়ে যায়, হাড় পা গুলা বাঁকা হয়ে যায়। এই দেখো একটা বেবিকে তখন দেখতে, এই যে বেবির পাটা তখন দেখতে এরকম হয়ে যায়। বিলিভ মি, আমরা যখন উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়েছিলাম তখন এরকম বেবি একটা দেখছি, মানে দেখেন লিটারেলি সত্যি কথা খারাপই লাগছে। আল্লাহ আমাদেরও তো এরকম করতে পারতো, বা এরকম রোগ তো বাচ্চাকালে আমাদেরও হতে পারতো। আলহামদুলিল্লাহ বাচ্চাকালে এইসব রোগ আমাদের হয়নি। এরকম ধনুকের মতো বাঁকা হয়ে যায়, চিন্তা করো কিরকম একটা রোগ। তো এখান থেকে বাঁচতে হলে আমাদের কিন্তু ভিটামিন ডিটা বাড়াতে হবে। ঠিক আছে, এইটাই হলো রিকেটস। তো তোমরা বইয়ের 3 নাম্বার রোগটা রিকেটস সম্পর্কে জানতে পারলে, তো এটা একটু বই থেকে ভালো মতো দেখো। আমি যেসব রোগ পড়াচ্ছি, গয়টার বলো, তারপর তোমার যেটা পড়ালাম 2 নাম্বার, তারপর 3 নাম্বার তোমার রিকেটস মানে রাতকানা যেটা পড়িয়েছি রিকেটস, এগুলো কিন্তু বই থেকে খুব ভালো মতো রিডিং করে দাগাবে। আমি যা যা ইনফরমেশন দিচ্ছি তা তো নোট খাতায় লিখবেই, সাথে বইতেও দাগিয়ে ফেলবে। বায়োলজি বই যাদের দাগানো থাকে না তারা কিন্তু এমসিকিউতে ভালো করে না। তোমরা ইসলাম শিক্ষা বই যেমন খুবই দাগাও, এমসিকিউ যত আছে সবই পড়ো, ইমান অর্থ বিশ্বাস, এরকম ঠিক বায়োলজি বইতেও রিকেটস হয় হলো ভিটামিন ডি এর অভাবে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে দাগায় রাখতে হবে। ঠিক আছে, তো আমরা লাস্ট রোগটায় চলে যাচ্ছি তোমার বইতে, সেটা হলো রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা মূলত 4 নাম্বার রোগ। ঠিক আছে, এটাকে ইংলিশে বলা হয় অ্যানিমিয়া। ঠিক আছে, অ্যানিমিয়া। দেখো অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা। ঠিক আছে, এই অ্যানিমিয়ার না ধরন আছে, টাইপ আছে অনেক। ঠিক আছে, তার মধ্যে একটা টাইপ আমি লিখে রাখি জাস্ট, ঠিক আছে, এখানে লিখে রাখি, সেটা হলো থ্যালাসেমিয়া। এটা নিয়ে আমি লাস্টে তোমাদের সাথে একটা ডিসকাস করব। লাস্টে মানে এই টপিকটা পড়াই, এটা লাস্টে তোমাদের সাথে এটা ডিসকাস করব। ঠিক আছে, থ্যালাসেমিয়া। ঠিক আছে, থ্যালাসেমিয়া একটু খেয়াল করবা। থ্যালাসেমিয়া আমি লিখেছি এখানে। আমরা একটু রক্ত শূন্যতাতেই ফিরে যাই। রক্ত শূন্যতা মানে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা কেন হয় মনে রাখবা, লৌহ, ফলিক অ্যাসিড
আর কি বলতো, লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, ভিটামিন B12, এই তিনটা কারণে বলতো, এই তিনটা কারণে কি হয়, রক্ত স্বল্পতা দেখা যায়। মূলত মনে রাখবা, একটু মনে রাখবা, মেয়েদের মেনস্ট্রুয়াল পিরিয়ড বা যে মাসিকটা হয়, এটার কারণে মেয়েদের রক্ত স্বল্পতা হওয়াটা কমন ব্যাপার। বাংলাদেশে তো ম্যাক্সিমাম মেয়েদেরই এই অ্যানিমিয়া জিনিসটা আছে, ডোন্ট মাইন্ড, এটা বাস্তব কথা। তো মেয়েদের এটা হতেই পারে, বাট মেয়েদেরও এখান থেকে বাঁচতে হবে, ছেলে তো বাঁচতে হবে। ছেলেদের আলহামদুলিল্লাহ এটা হয় না, খুব কম হয়, বাট যেসব চিকন ছেলেদের হয় দেখো, তাদের একটু রক্ত স্বল্পতা থাকে বা রক্ত শূন্যতা থাকে। এখন রক্ত শূন্যতা বলতে অ্যাকচুয়ালি বুঝাইছে কি ভাইয়া? ভাই আমার দেহ থেকে রক্ত কমে গেছে, অ্যাকচুয়ালি কাইন্ড অফ ওইটা আবার না। একটু খেয়াল করো, দেখো, রক্ত শূন্যতা মানেই মনে রাখবা আমাদের দেহে যে রক্তকণিকা আছে সে সবচেয়ে বেশি, সেটা হলো কি, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, ঠিক আছে, লোহিত রক্তকণিকা। আর এই লোহিত রক্তকণিকার মধ্যেই থাকে মনে রাখবা হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন, ঠিক আছে। এই হিমোগ্লোবিন মনে রাখবা, এই হিমোগ্লোবিনটা যদি কমে যায়, ডিক্রিজ করে, যে এটা কি কমে যাওয়া চিহ্ন বলে, এই হিমোগ্লোবিনটা যদি কমে যায়, ঠিক আছে, তখনই এই রক্ত শূন্যতা দেখা যায়। তাহলে আমি আবারও বলতেছি, রক্ত শূন্যতা কখন বলবা? হিমোগ্লোবিন যদি কমে যায় তখন তাকে রক্ত শূন্যতা বলা হয়। এবার একটু খেয়াল করো, এই হিমোগ্লোবিনের মাধ্যমে রক্ত শূন্যতা দেখা দিল, তাহলে ভাই হিমোগ্লোবিনটা বাড়াবো কিভাবে? হিমোগ্লোবিন বাড়ানোর জন্য মনে রাখবা তুমি চীনা বাদাম খেতে পারো, তারপরে আরো যা যা আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো উদাহরণ আছে তোমার বইতে, একটু যদি খেয়াল করো তখন তুমি দেখতে পাবা যে হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে কি কি খেতে পারি। যেমন অনেকে আমরা বলি যে শিং মাছ খাও, রক্ত বাড়বে, তাই না? ওই মাছ বলতে পারো। তারপর চীনা বাদাম, এগুলো একটু খেতে হয়, এগুলো খেলে কি হয়, এই রক্ত শূন্যতা থেকে একটু বাঁচা যায়। কিন্তু আমি যে একটা টপিক বলছি, থ্যালাসেমিয়া, হোয়াট ইজ দিস, এটা নিয়ে একটু কথা বলি। দেখো, থ্যালাসেমিয়া একটা জেনেটিক ডিজিজ, বংশগত একটা ডিজিজ। এই ডিজিজটা এতটা খারাপ বা এতটা কষ্টদায়ক, এটা নিয়ে একটু কথা না বললেই নয়। আমি যখন মেডিকেল প্রথম বর্ষে ছিলাম, তখন একটা মেয়েকে আমি রক্ত দিতে চাই। মানে আমি জানি না যে রক্তটা কাকে দিচ্ছি, বিলিভ মি, মেয়েটা আমার বয়সেরই ছিল মনে হয়, বা তার চেয়ে একটু ছোট ছিল। তো নিজের বোন ভেবেই না আমি রক্তটা তখন দিলাম, বাট বিশ্বাস করো চোখ বের হয়ে যাচ্ছিল, চোখটা বের হয়ে গেছে, মানে চিকন হয়ে গেছে। তো দেখে না খুব খারাপ লাগলো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে ওর দেহে হচ্ছেটা কি। তখন আমি বাসায় এসে এই থ্যালাসেমিয়া সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। মনে রাখবা, থ্যালাসেমিয়া সম্পর্কে তোমাদের অধ্যায় 12তে বা কোনো জায়গায় হয়তো খুব ডিটেলস করে লেখা আছে, জানতে পারবা, অধ্যায় 12তেই আছে বোধ হয়। বাট এখন একটু জানাই দেই, সেটা হলো থ্যালাসেমিয়া এমন একটা রোগ যার মাধ্যমে তোমার দেহে রক্ত শূন্যতা মানে থেকেই যাবে, মানে সবসময় রক্ত স্বল্পতা। তো তাদেরকে না প্রতিনিয়ত রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। বাই চান্স তুমি তাদের রক্ত দিবা না, তারা বাঁচতে পারবে না। এই জন্যই তাদের প্রত্যেকে মাসে বা প্রত্যেক 2 মাস 3 মাস পর পরই তাদের রক্ত দিতে হয়, প্রতিনিয়ত রক্ত দিতে হয় তাদেরকে, ঠিক আছে, স্টেজ ওয়াইজ তাদেরকে রক্ত দিতে হয়। তো এই থ্যালাসেমিয়াটাও কি একটা টাইপ অফ রক্ত শূন্যতা। দেখবা তোমার বইয়ের এই রক্ত শূন্যতার শেষের প্যারায় থ্যালাসেমিয়া সম্পর্কে বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা মোট কয়টা ডিজিজ বললাম? পুষ্টি অভাবজনিত রোগ 4টা। ফার্স্টে কি বলো? ফার্স্টে গয়টার, তারপর আমরা কি পড়েছি বলো, তুমি নিজে বলো, বলার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো আমরা পড়েছি রাতকানা, তারপর পড়েছি কি আমরা রিকেটস, আর লাস্টে কি পড়েছি? লাস্টে পড়েছি আমরা এই যে রক্ত শূন্যতা, ঠিক আছে। কোনটা কিসের অভাবে হচ্ছে একটু খেয়াল করো। আমি গয়টার কি বলতেছি? আয়োডিন, যা একটা খনিজ লবণের অভাব হচ্ছে। তারপর যদি আমি বলি তোমাকে ইসের অভাব, মানে রাতকানা কিসের অভাব হচ্ছে? ভিটামিন এ। তারপর রিকেটস কিসের অভাব হচ্ছে? ভিটামিন ডি। তারপর কি হচ্ছে? তারপর রক্ত শূন্যতা কিসের? লৌহ, ভিটামিন B12, ঠিক আছে, ফলিক অ্যাসিড, এগুলো কিন্তু কাইন্ড অফ পুষ্টি উপাদান। সো আমাকে এই ব্যাপারগুলো জানতে হবে, কোনটা খেলে কমে যায়, এটাও একটা নোটের মধ্যে লিখবা। তারপরে কি কি আছে টাইপের এক্সট্রা কথা, ওগুলো লিখবা। আমি যেগুলো বলছি সেগুলো একটু বেশি লেখার চেষ্টা করবা। সো দ্যাটস অল টুডে, যে আমরা 4টা পুষ্টির অভাবজনিত রোগ পড়লাম। হ্যাঁ, আজকের লেকচার 3-এর মেইন পড়াটা আমরা পড়ে ফেলছি। এবার আমরা আরেকটা মানে অর্ধেক বাকি আছে ক্লাসে, সে মেইন পড়াটার দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। সেটা হলো, দেখো তোমরা পুষ্টি উপাদানের শক্তি, এই টপিকটা যখন তোমরা বইতে ওপেন করবা, এখানে কিন্তু কোনো অ্যাকচুয়ালি ডিটেল কিছু নাই, মানে এমন কিছু নাই যেটা পরীক্ষা আসবে। আমি জাস্ট কিছু বেসিক দিব। পুষ্টি উপাদানে
শক্তি জিনিসটা কি বা কোত্থেকে আসে একটু খেয়াল কর। আমি গত ক্লাসেও দেখাইছি, আবারও দেখাচ্ছি। এটা একটা সেল, ঠিক আছে? এটা সেলের নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে ধরো এখানে মাইটোকন্ড্রিয়া আছে। কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াটা আমি এঁকে ফেলছি, দেখো কিন্তু আমি কি বলতে চাচ্ছি। সেলে মাইটোকন্ড্রিয়া আছে। আচ্ছা, তুমি যে খাবারটা খাচ্ছ, খাবারটা তো হজম হচ্ছে, সে হজম হয়ে খাবারটা কিসে পরিণত হচ্ছে? পুষ্টি, রাইট? পুষ্টি। সেই পুষ্টিটা আলটিমেটলি রক্তের মাধ্যমে সেলের মধ্যে আসে। তাহলে বাইরে থেকে কি আসতেছে? সেলের মধ্যে পুষ্টি আসতেছে বা পুষ্টি আসছে, ঠিক আছে? আর তুমি আগে থেকেই প্রশ্বাস নিয়েছিলা, ব্রিদিং, হ্যাঁ, প্রশ্বাস, ইনহেলিং এর মাধ্যমে তোমার কোষের মধ্যে আগে থেকে রক্তের মাধ্যমে কি চলে আসছিল? অক্সিজেন, রাইট? এই অক্সিজেন আর পুষ্টি মিলে মাইটোকন্ড্রিয়া যাবে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? তোমরা পড়ছো অধ্যায় 2-তে, পাওয়ার হাউস, ঠিক আছে? আর যদি নাও পড়ে থাকো কোনো সমস্যা নেই, আমরা একটা ভিডিও আমার ক্লাসে তোমরা পাবে অধ্যায় 2-এর, সেটা হলো স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব পেজে পাবে। তো দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়া তখন কি করে দেখো, এই যে মাইটোকন্ড্রিয়ার যে ইনার চেম্বারটা আছে, এই যে ইনার চেম্বার, এই যে ইনার, এইখানে মূলত রেসপিরেশন বা শ্বসনের মাধ্যমে তারা কি তৈরি করে বলতো? এটিপি বা শক্তি তৈরি করে। এটিপি বা শক্তি তৈরি করে, ঠিক আছে? এটা হলো সাধারণ ভাষায় শক্তির কথা বললাম, হ্যাঁ, সাধারণ ভাষায়। কিন্তু এই এটিপি কতটুকু শক্তি দিচ্ছে, এরকম যদি পরিমাণ আমরা মানে মাপতে চাই, পরিমাপ করতে চাই, আবারও বলতেছি, এই আমি বলতেছি ভাই এখানে এটিপি তৈরি হয়েছে, কত এটিপি? 10 এটিপি, 50 এটিপি। তোমরা এটিপি সম্পর্কে কিছু আইডিয়া জানো, জীবনী শক্তি অধ্যায়টা পড়ছো, না পড়লে আমরা পড়াই দিব, কোনো সমস্যা নেই। এই দেখো এই এটিপি, বাট এটিপির শক্তি মান কত বা কতটুকু শক্তি আছে এটা পরিমাপ যদি করতে চাই, যেমন 1 কেজি শক্তি পেলাম, 2 কেজি শক্তি পেলাম, এরকম যদি পরিমাপ করতে চাই, তখন আমাদের ক্যালোরির হিসাবে আসতে হয়। আর এই পুষ্টি উপাদানের শক্তি মূলত এই ক্যালোরি নিয়েই কথাবার্তা হয়েছে, ঠিক আছে? সো আমরা ক্যালোরি হিসাবে দিকে একটু নজর দিব। দেখো এখানে খাদ্য শক্তি পরিমাপের একক বলছে। দেখো, খাদ্য শক্তি পরিমাপের একক মূলত কোনো কথা নাই, তুমি মনে রাখবা ক্যালোরি, ক্যালোরি। কিন্তু ক্যালোরি এত লক্ষ লক্ষ উৎপাদন হয় যে, খাবার খেলে এত লক্ষ লক্ষ ক্যালোরি উৎপাদন হয়েছে, বিজ্ঞানীরা এটাকে ক্যালোরি না বলতে চেয়ে আর একটু বড় ফর্মে বলছে কিলো ক্যালোরি, ঠিক আছে? বলো কি বলছে? কিলো ক্যালোরি। এই যে দেখো, কিলো ক্যালোরি, একসাথে লেখো, নো প্রবলেম, কিলো ক্যালোরি। যেটাকে দেখো, এইটাকে সেল বলছে, ক্যাল, সেল না ক্যাল, এটাকে তখন তারা কিলো ক্যাল বলছে, KCA, ঠিক আছে? কিলো ক্যাল, ঠিক আছে? তাহলে এটাই হলো কিলো ক্যালোরি। তাহলে খাদ্য পরিমাপের একক কি? কিলো ক্যালোরি। এই জিনিসটা মাথা রাখবা। দেখবা বইতে তোমাদের এখানে একটা কথা বলছে যে 1 কিলো ক্যাল ইজ ইকুয়াল টু 4.2 কিলোজুল, ঠিক আছে? জুল কি? শক্তি পরিমাপের একক কি? জুল বলে। শক্তির একক কি? জুল বলে। আমরা এই জিনিসগুলো দেখছি, ঠিক আছে? এটা শক্তি পরিমাপের একটা একক, মোট কথা। এখন বলছে তোমার দেহে যদি 1 কিলোক্যাল শক্তি উৎপন্ন হয়, 1 কিলোক্যাল শক্তি উৎপন্ন হয়, তখন তুমি কত জুল শক্তি পাবে? অ্যাকচুয়ালি 4.2 কিলোজুল। এই জিনিসটা একটু মাথায় রাখো। আবারও বলতেছি, তোমার দেহে 1 কিলোক্যাল, হ্যাঁ 1 কিলোক্যাল, এটা সি লিখছি কিন্তু, 1 কিলোক্যাল শক্তি উৎপন্ন হচ্ছে ধরো কোন একটা খাবার খেয়ে, তার মানে কত জুল, কত কিলোজুল হয়েছে? 4.2 কিলোজুল। তোমাদের এমসিকিউতে পরীক্ষা আসবে 1 ক্যাল সমান সমান কত, ধরো তো ওখানে খাবা, বা 1 কিলো ক্যাল সমান কত জুল, এখানে কিন্তু কিলো জুল দেওয়া আছে। এই জিনিসগুলো তোমরা বিভিন্ন গাইডে, বিভিন্ন জায়গায় তোমরা দেখবা, এমসিকিউ আছে, তখন কিন্তু সলভ করতে অনেক মজা পাবা, ঠিক আছে? আমি তোমাদের থিম দিলাম। এখন আমরা দ্য লাস্ট ওয়ান, দেখো পুষ্টি উপাদান তাপ শক্তি নির্ণয়। এই তাপ শক্তি নির্ণয়টা আমরা পড়বো, যেটা তোমাদের পরীক্ষায় সামটাইমস, আমি আবারও বলতেছি, এটা পরীক্ষা যে আসে তা না। এই অধ্যায় থেকে পরীক্ষা অনেক কিছু আসার মতো আছে, এরপরও বাকি আছে, ঠিক আছে? কিন্তু এইটা যে আসে তা কিন্তু না, ঠিক আছে? এই অধ্যায়ের মেইন যে টপিকটা সেটা হলো BMR, যেটা আমাদের নেক্সট ক্লাসে হবে, নেক্সট লেকচারে হবে। কিন্তু মেইন টপিক ওইটা না, মানে এইটা না, ওইটা হলো মেইন টপিক। কিন্তু এইটা তবুও আমাদের জানতে হয়, সামটাইমস এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে? আমরা তাহলে কি করব? এখন তাপ শক্তি নির্ণয় করব, পুষ্টি উপাদানের তাপ শক্তি নির্ণয় করব। তাপ শক্তিটা কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করো। সবাই খাতা কলম নিয়ে বসবে, ঠিক আছে? দেখো, ঠিক আছে, আমরা যখনই কিলো ক্যালোরি বা শক্তির এই অঙ্কগুলো করব, তখন কিন্তু ক্যালকুলেটর হাতে রাখার চেষ্টা করব, ঠিক আছে? যদিও আমি ম্যাথ টিচার না, কিন্তু ক্যালকুলেটরটা এই জন্য আমাকে হাতে নিতেই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যেটা বলতে যাচ্ছি, এই টপিকটা থেকে
সামটাইমস যদি তুমি ক্লাস 9-এ পড়ে থাকো তাহলে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসবে, আর যদি এসএসসি পরীক্ষার্থী হও তাহলে আসার সম্ভাবনা একটু হলেও কম, বাট আসতে পারে। দেখো কি টাইপের কোশ্চেন তোমার বইতে দেওয়া আছে, তোমার বইয়েতে আমি সলভ করছি, একটু খেয়াল করো। এখানে বলতে চাইছে 20 গ্রাম চিরা নিছো, বলো তুমি কি নিছো? 20 গ্রাম চিরা। এই দেখো 20 গ্রাম চিরা, এই 20 গ্রাম চিরার মধ্যে দেখো মাত্র 15.4 গ্রাম পাইছে কি কার্বোহাইড্রেট, যেটা মানে 77% দেখাইছে, মানে 100% মধ্যে 77% হলো এই যে এটা। যেহেতু 20 গ্রাম, দেখো 20 গ্রামের মধ্যে 15.4% কি কার্বোহাইড্রেট বা শর্করা। আবারও বলছি, দেখো 20 গ্রাম চিরা নিছো মাত্র, কত? মাত্র 20 গ্রাম। 20 গ্রাম থেকে 15.4 গ্রামই কি শর্করা, মানে এটা সবচেয়ে বেশি আছে, তাই 77%। ঠিক আছে, তারপরে 1.32 গ্রাম কি আছে? প্রোটিন, যা 6.6% আসছে, 6.6%। আর 0.24 গ্রাম কি বলতো? 0.24 গ্রাম হলো ফ্যাট, ঠিক আছে, বা ফ্যাট বা চর্বি, যেটা 1.2% আসছে। তাহলে আবারও দেখি আমরা একটু উদ্দীপকটার দিকে ভালো মতো তাকাই। 20 গ্রাম চিরার মধ্যে 15.4 গ্রামই কি কার্বোহাইড্রেট বা শর্করা। 20 গ্রাম চিরার মধ্যে 1.32 গ্রামই কি দেখো প্রোটিন বা আমিষ। 20 গ্রামের মধ্যে 0.24 গ্রামই কি ফ্যাট। এগুলো যোগ করলে দেখবা 20 গ্রামই আসে, এইটুকু যোগ করলে দেখবা 20 গ্রামই আসে। ঠিক আছে, যেমন 15, 16, তারপর দেখো 16.4। আচ্ছা ঠিক আছে, এখানে এটা যোগ করলে 20 গ্রাম আসে নাই, তবু এখানে দেখো, এখানে যেটা বলতে চাইছি যে এর মধ্যে আরো কিছু উপাদান হয়তো আছে তারা দেয় নাই, কিন্তু 20 গ্রাম চিরার মধ্যে দেখো কি কি আছে সেটা কিন্তু আমি বের করে ফেলতে পারছি। একটু দেখো মজার জিনিস, আমার এই ছকটা সারা জীবন বলতে গেলে লাগবে। তুমি এসএসসি যতদিন দিবা ততদিন এই ছকটা তোমার পুরোপুরি লাগবে। দেখো একটু খেয়াল করো, তুমি যদি 1 গ্রাম শর্করা নাও, দেখো কি বলছে ছকটায়, 1 গ্রাম শর্করা যদি তুমি নাও তাহলে তুমি কত ক্যালোরি শক্তি পাবা? 4 ক্যালোরি শক্তি পাবা। ঠিক আছে, বা 4 কিলো ক্যালোরি, যেটাই বলো না কেন। তুমি যদি আমিষ নাও তাহলে তুমি কত গ্রাম পাবা? 4 গ্রাম পাবা। যদি তুমি চর্বি নাও তাহলে কত গ্রাম পাবা? 9 গ্রাম পাবা। ঠিক আছে, 9 গ্রাম। আমি আবারও বলতেছি, দেখো এখানে কিন্তু সেই 4 বলো, এটা ক্যালোরি, সরি কিলো ক্যালোরি না, এটা ক্যালোরি। আবার বলছি এটা কিন্তু ক্যালোরি। দেখো 4, 4, 9। তুমি যদি 1 গ্রাম চর্বি নাও, ঠিক আছে, 1 গ্রাম চর্বি নাও, 1 গ্রাম চর্বি নিলে কিন্তু এটা কিন্তু 9 ক্যালোরি শক্তি দিবে। তুমি যদি 1 গ্রাম আমিষ নাও 4 ক্যালোরি শক্তি নিবে, 1 গ্রাম শর্করা নাও 4 ক্যালোরি শক্তি দিবে। এবার দেখো একটা মজার জিনিসে যাব, বলছে তারা 1 কেজি চিরাতে খাদ্য শক্তির পরিমাণ কত? আবারও বলতেছি, এখানে বলছে 1 কেজি চিরাতে খাদ্য শক্তির পরিমাণ কত। দেখো আমি ভাই পাইছি তো উদ্দীপকে 20 গ্রাম, আমি 1 কেজি নিয়ে এখন কি করব? দেখো আমরা এই 1 কেজি নিয়ে এখন কাজ করব, একটু খেয়াল করো। দেখো 1 কেজি শক্তিতে খাদ্য মানে মান কত এটা যদি দেখতে চাই, তার আগে আমরা একটু 20 গ্রামের হিসাবটা করে নিই। হ্যাঁ, 20 গ্রাম, দেখো 20 গ্রামের মধ্যে 20 গ্রাম চিরায়, 20 গ্রাম চিরায় আমি লিখব কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত শক্তি, শর্করা হতে প্রাপ্ত শক্তি ইজ ইকুয়াল টু, আমি লিখবো হলো 15.4 গুণ, বলো শর্করার সাথে কত গুণ হবে? 4। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হবে সেটা পরে দেখতেছি। শর্করা গেলে এবার আমি আসবে আমিষ বা প্রোটিন। ঠিক আছে, আমিষ বা প্রোটিন, আমিষ, তারপর এখানে প্রোটিন লেখা আছে, তুমি ইংলিশে প্রোটিন লিখিত হতে প্রাপ্ত শক্তি ইজ ইকুয়াল টু কত আছে এখানে? 1.32 ইন্টু কত? 4 হবে, এই যে এখানে 4 দেওয়া আছে, ইজ ইকুয়াল টু কি আসবে সেটা পরে। তারপর আমিষের পর কি আসলো? স্নেহ হতে প্রাপ্ত শক্তি ইজ ইকুয়াল টু, দেখো কি বলছে, 0.24 ইন্টু কত? দেখো তো 0.24 ইন্টু কত আসছে এখানে, বলো 0.24 থেকে ইন্টু 9 হবে, এখানে কিন্তু আর 4 হবে না। ঠিক আছে, 9 হবে। এবার একটু আমরা এটা মেলানোর চেষ্টা করি, উত্তরটা দেখো কি আসতেছে। 15.4 ইন্টু 4 কত লিখলাম? 61.6। ঠিক আছে, এককটা পরে লিখছি। 1.32 ইন্টু 4 দেখো কি আসছে? 5.28। তারপর দেখো কি বলছে? 0.24 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 2.16। ঠিক আছে, 2.16। দেখো আমি কিন্তু এই সবগুলো পেয়ে গেলাম, সবগুলো কিন্তু এখানে পেয়ে গেলাম। এবার এই তিনটা যোগ করি আমি,
এবার এই তিনটা একটু যোগ করার চেষ্টা করি। এই তিনটা যোগ করলে, সরি এক্সকিউজ মি, দেখো এই তিনটা যদি যোগ করার চেষ্টা করি, দেখো তো এই তিনটা যোগ করলে কত আসে। দেখো এটা দিলাম, যোগ দিলাম আমি হলো 5.28, যোগ দিলাম আমি 61.6, ঠিক আছে, কত আসলো 69.04, কত আসলো 69.04, ঠিক আছে। এটাকে খাদ্য ক্যালোরি বলবা না কিলো ক্যালোরি বলবা? দেখো একটু খেয়াল করো, তুমি এটাকে চাইলেই ক্যালোরি বলতে পারো, কিলো ক্যালোরি বলতে পারো। কিলো ক্যালোরি ক্যালোরি কিন্তু একই জিনিস, কিন্তু তারা এখানে মূলত যেটা চাইছে বলতে যে খাদ্যর ক্যালোরি শক্তিটা কিন্তু কিলো ক্যালোরি আন্ডারেই পড়ে, ঠিক আছে, কিলো ক্যালোরির মতোই। দেখো এই যে দেখো, এটা যদি তুমি ক্যাল লেখো বা কিলো ক্যাল লেখো, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, এখানে কিন্তু কোনো ভুল নাই। এই যে কিলো ক্যাল, আমি কিলো ক্যাল দিয়ে হিসাব করবো বা কারণ আছে, কারণ আমি জুলের হিসাবে আছি, তাই না, বলো জুলের হিসাবে আছে, একটু খেয়াল করো। তাহলে 20 গ্রাম চিরা থেকে, তাহলে 20 গ্রাম চিরা হতে মোট প্রাপ্ত শক্তি, মোট প্রাপ্ত শক্তি কত, এইটা, ঠিক আছে, এটা বলো কিলো ক্যাল বলবা, নো প্রবলেম। 69.04। বাবা আমি 20 গ্রাম চিরা হিসাবে আছি না, কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে চাইছে কিন্তু, দেখো কোশ্চেনে কিন্তু চাইছে 1 কেজি, 1 কেজি চিরাতে। তাহলে আমি একটু ঐকিক নিয়মে ফিরে যাই, হ্যাঁ ঐকিক নিয়ম, দেখো আমি ছোটবেলায় যে ঐকিক নিয়ম আমরা করছি, ওই ঐকিক নিয়মে একটু ফিরে যাব। দেখো ঐকিক নিয়মে যদি যাই, দেখো 20 গ্রাম চিরা থেকে যদি আমি 69.04 পাই, সুতরাং 1 গ্রাম থেকে কত পাবো, 1 গ্রাম চিরা থেকে পাবো কত, 69.04 বাই কত 20, ডান, কত কিলো ক্যাল, কিলো ক্যালোরি, ক্যালোরি, ঠিক আছে। সুতরাং আচ্ছা 1 কেজি সমান সমান কত গ্রাম, এটা তো আমরা জানি, 1 কেজি মানে 1000 গ্রাম, তাই তো। তো সুতরাং 1000 গ্রাম থেকে কত পাবো, 1000 গ্রাম থেকে পাবো 69.04 ইন্টু 1000 বাই 20 কিলো ক্যাল। দেখো উত্তরটা কত আসে, আমি একটু উত্তরটা দেখার চেষ্টা করি। 69.04 ইন্টু 1000 বাই কত 20, দেখো 3452 কিলো ক্যাল, কিলো ক্যাল, হ্যাঁ তাহলে কত পেলাম, 3452 কিলো ক্যাল। একটু খেয়াল করো এখানে আমি কি বলতে যাচ্ছি। এখন আর একটু কষ্ট করতে হবে আমাদের, হ্যাঁ আর একটু ছোট করে ফেলাম, ওই উপরেগুলো দেখা দরকার নেই আমাদের, একটু আমরা এই জায়গায় আসি। দেখো আমি পেলাম উত্তর, আমি 3452 কিলো ক্যাল। এইটাকে আমি কিলো ক্যাল উত্তরে রাখবো, আমার কিলো ক্যাল রাখার দরকার নাই, আমি কি এটাকে কিসে রাখবো, জুলে রাখবো। আমরা কি জানি 1 কিলো ক্যাল সমান সমান 4.2 জুল, আমরা এখানে লিখবো, এই পাশটা লিখি, হ্যাঁ এই সুন্দর হবে, 1 কিলো ক্যাল, 1 কিলো ক্যাল ইজ ইকুয়াল টু কি 4.2 কিলো জুল, 4.2 কিলো জুল। সুতরাং কত এখানে 3452 কিলো ক্যাল ইজ ইকুয়াল টু কত 3452 ইন্টু 4.2 কিলো জুল, কিলো জুল। তাহলে উত্তর কত আসবে দেখো তো, 3.52 ইন্টু 4.2, দেখো 4498.4 কিলো জুল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ওখানে বাই 1000 দিলেই তখন হয়ে যাবে। আচ্ছা 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 14,900, হ্যাঁ ঠিক আছে, উত্তর ঠিক আছে। দেখো এখানে কিন্তু 14,490 কিলো জুল এটাই কিন্তু বলা আছে, ঠিক আছে। এখানে তোমার বইতে অ্যাকচুয়ালি বলা আছে 14,490 জুল, ঠিক আছে, ভুল নাই, একটু দশমিক এদিক ওদিক হয়েছে, এটা 98, এটা হলো 90, ঠিক আছে। তোমরা এটাই দিও বইয়েরটা, কোনো সমস্যা নেই। আমি তো তোমাদের সামনে হিসাব করলাম, তোমাদের সামনে হিসাব করে আমার কিন্তু এটা আসছে, পরে কিন্তু বইতে লেখা দেখলাম মাত্র আমাদের এখানে বইয়ে সহায়িকা থাকে 14,490 কিলো জুল, বইয়েরটা দিও, কোনো সমস্যা নেই, কোনো ভুল নাই। এখন আমি যেটা বলতে যাচ্ছি একটু খেয়াল করো, অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি আবারও, ঠিক আছে।
যদিও বাবা আমি কিন্তু কোনো ম্যাথ টিচার না, তোমাদের এই ম্যাথটা করাই দিলাম। আমি অ্যাকচুয়ালি মেডিকেল নিয়ে প্র্যাকটিস করি, সো ম্যাথের ব্যাপারটা কিন্তু খুব একটা বেশি সহজলভ্য আমার জন্য তা না, বোধগম্য তাও না। ম্যাথ করছি ইন্টারে থাকতে লাস্ট। ওকে দেখো, 20 গ্রাম চিরা নিয়ে ফার্স্টে কথা হয়েছিল। 20 গ্রাম চিরার মধ্যে উদ্দীপকের যা যা ছিল তা আমরা লিখছিলাম, ঠিক আছে। তার মধ্যে দেখো 1 কেজি চিরাতে খাদ্য শক্তির পরিমাণ কত, ঠিক আছে। 1 কেজি ইসের মধ্যে খাদ্য শক্তির পরিমাণটা কত, এগুলো সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। এই যে দেখো 1 কেজি চিরার মধ্যে খাদ্য শক্তির পরিমাণ, তখন আমরা 20 গ্রাম চিরার মধ্যে কি কি খাদ্য শক্তি পাইছি দেখো। শর্করা হতে প্রাপ্ত শক্তি এটা, আমিষ থেকে এটা, স্নেহ থেকে এটা, ঠিক আছে। তারপরে সবগুলো যোগ করে আমরা এই কিলোক্যাল পাইছি। কত কিলোক্যাল? 69.04 কিলোক্যাল। তাহলে 20 গ্রাম চিরা থেকে আমরা মোট শক্তি কত পাই? 69.04। প্রশ্নে চাইছে 1 কেজি চিরাতে খাদ্য শক্তি কত, তাহলে 20 গ্রামে যদি আমি পাই এটা, সুতরাং 1 গ্রামে পাবো এটা, 1000 গ্রামে পাবো এটা। 1000 গ্রাম মানে তো 1 কেজি, ঠিক আছে। ঐকিক নিয়ম করছি আমরা ক্লাস 5-6 এর। ঐকিক নিয়ম করে তারপর দেখো লাস্টে পাইছি 3452 কিলোক্যাল, ঠিক আছে। 3452 কিলোক্যাল যখনই পেলাম, এই 3452 কিলোক্যাল আমরা 3452 কিলোক্যাল রাখবো না, এটা আমরা জুলে আনবো। আমরা জানি 1 কিলোক্যাল সমান সমান 4.2 কিলোজুল, সুতরাং এটা কিলোক্যাল সমান সমান এই যে 14490, 14490 কত কিলোজুল, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। ভাইয়া আমি হয়তো ম্যাথ করতে যে একটু ল্যাগ করছি, বাট তোমাদের ক্লাসের জন্য, তোমাদের লেভেলটার জন্য যতটুকু বোঝানো দরকার খুব ভালো মতোই বুঝাই দিয়েছি আলহামদুলিল্লাহ। তোমরা চেষ্টা করবা, বইয়ের ম্যাথটা তো ভালো মতো পড়ছোই, সাথে তোমাদের যত গাইড সহায়তা থাকতে পারে, বা আমরাও ভবিষ্যতে যদি কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করি তোমাদের এই খাদ্য শক্তিমান নির্ণয়ে, কোনো ক্লাস করাই আলাদা কোনো ম্যাথের, তখনও তোমরা ওগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিস করো, কারণ তুমি যদি ক্লাস 9-এ পড়ে থাকো, আমি তোমাকে বলে দিলাম ক্লাস 9 বা 10-এর দিকে যখন এই চ্যাপ্টারটা আসবে পরীক্ষা স্কুলে, তখন কিন্তু এই খাদ্য শক্তির মান নিয়ে কোশ্চেন এসে পড়ে। আর টেস্ট পেপার যদি তুমি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, টেস্ট পেপার যখন খুলবা দেখবা টেস্ট পেপারে সামটাইমস কিছু স্কুলে কিন্তু এই টাইপের খাদ্য শক্তি নির্ণয়ের মান কিন্তু তোমার দিয়ে দেওয়া থাকে কোশ্চেনে, তখন ওটার অ্যান্সার বের করতে হয়। কিন্তু মনে রাখবা, এই যে একটা ইউনিভার্সাল ট্রুথ বলে দেই, এই ইউনিভার্সাল ট্রুথটা হলো, যেই ব্যক্তি এই বক্স করবে না, এই বক্সটা যে ব্যক্তি করবে না সে 0 পাবে। এই বক্সটা মুখস্থ করতে হবে হবে হবে। একটা শর্করা ভাঙলে 4 ক্যালোরি, আমিষ ভাঙলে 4 ক্যালোরি, চর্বি ভাঙলে 9 ক্যালোরি। এই জিনিসটা মুখস্থ করে যেও, তোমাদের বইতে কিন্তু খুব সুন্দর করে বক্স করে জিনিসটা দেওয়া আছে, এখান থেকে খাদ্যমান বের করতে হয়। তো আজকে লেকচার 3 কিন্তু আমরা এই খাদ্যমান, যেটা লাস্ট টপিকটা পড়লাম, এটাও কিন্তু একটু ফোকাস রেখে শেষ করে ফেলবো। তাহলে আমরা কি কি পড়লাম আজকে? পুষ্টি অভাবজনিত রোগ আর এই খাদ্যের শক্তি মান নির্ণয়, এই দুইটা মেইন টপিক আজকে লেকচার 3-এ পড়লাম। লেকচার 4 কিন্তু মিস তোমরা ভুলেও দিবা না। লেকচার 4 আমরা কি পড়বো? বিএমআর, ঠিক আছে। বিএমআই, আগে বিএমআর তারপর বিএমআই। এই টপিকটা কিন্তু পুরো এই অধ্যায়ের ব্রেইন, হার্ট, ঠিক আছে। সো লেকচার 4 দেখার জন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আগে থেকেই, কারণ এটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট একটা হবে, লেকচার হবে। সো আজকে নববর্ষের দিনে বিদায় নিচ্ছি এখান থেকে। আমি ইমরান সাকিব। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, আর স্কুল ম্যাথমেটিক্সের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।